আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্পেশাল একটা ম্যারাথন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো এখানে আমরা ফিজিক্সের প্রথম পত্রের মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো ধাপে ধাপে। তো আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ আগাবো, তো তোমরা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখবা। যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আমি যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি সেটা তোমাদের এনশিওর করার চেষ্টা করবো এটা আসলে ভুল না সঠিক, ঠিক আছে? আর এটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবা। তো এই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? তো টোটাল ক্লাসের অর্থাৎ ফিজিক্স প্রথম পত্রের টোটাল স্লাইডটা তোমরা পেয়ে যাবা। ওকে, যেহেতু ক্লাসগুলো ধাপে ধাপে আপলোড হবে, বাট পিডিএফটা তোমরা একবারে পেয়ে যাবা। ওকে, তো চলো কথা না বাড়ে আমরা ক্লাসে শুরু করি। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ভৌত জগত পরিমাপ, এই চ্যাপ্টারটা নিয়ে, ঠিক আছে? তো যেহেতু ভৌত জগত পরিমাপ এটা আমাদের শর্ট সিলেবাসে আছে, তো এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, ছোট ছোট প্রশ্ন আসে। তো এগুলো তোমরা মোটামুটি সলভ করতে পারবো যদি একটু বাসায় পড়াশোনা করো। দেখো মৌলিক একক, তো মৌলিক এককটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাতে প্রায় আসে দেখা যায়। মৌলিক একক, যেই এককগুলোকে ভাঙলে অন্য কোনো একক পাওয়া যাবে না, সেগুলোই মূলত মৌলিক একক। তো মৌলিক এককগুলো কি কি আছে চলো দেখি আমরা। দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, দীপন তীব্রতা, আর হচ্ছে পদার্থের পরিমাপ। তো এই সাতটা মূলত আমাদের মৌলিক রাশি, ঠিক আছে, বা মৌলিক পরিমাপের যে রাশিগুলা পদার্থের পরিমাপ। তো এইগুলা বাদে যা থাকবে সেগুলা কি বলতো, সব যৌগিক একক, ঠিক আছে? তাহলে এখানে দেখো ভরবেগ, এই ভরবেগটা আমরা পি ইকুয়াল কি দ্বারা প্রকাশ করি? এম আর ভি। দেখো এই যে এম, এটা কিন্তু মৌলিক। এম এটা কি ভর না? ভর হচ্ছে মৌলিক, কিন্তু ভি এর সাথে ভি আছে, ভি এর মধ্যে আবার কি ভাঙলে অনেক কিছু পাওয়া যাবে। তো এটাকে একটা যৌগিক রাশি, ঠিক আছে, এটা একটা যৌগিক রাশি বা যৌগিক একক। তাহলে আমাদের ভরবেগটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন তুমি এভাবে পড়বা, যেহেতু এটা মৌলিক রাশি না, তাহলে বাকি তিনটা অপশন কি হবে? মৌলিক রাশি। তো এভাবে কিন্তু অবশ্যই মনে মনে পড়বা। আর আমি যেখানে লিখে দিলাম এগুলো একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো নিচের কোনটি শক্তির মাত্রা? তো মাত্রাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে মাত্রাগুলো থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, শক্তির মাত্রা, তারপরে যে ক্ষমতার মাত্রা, ঠিক আছে, ক্ষমতার মাত্রা, তারপর যে টর্কের মাত্রা, এগুলো থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো আমরা কিছু মাত্রা দেখি। দেখো কাজ, এই যে আমি যেগুলো বলি, কাজ ইকুয়াল হচ্ছে শক্তি, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে টর্ক, টর্ক, টর্ক বা হচ্ছে বলের ভ্রামক, এই সবগুলার মাত্রা সেম, ঠিক আছে, এই সবগুলার মাত্রা সেম, এটা মাথায় রাখবা। তাহলে শক্তি, কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, এগুলোর মাত্রা সমান। এগুলোর মাত্রা কি? এগুলোর মাত্রা হচ্ছে তোমার, দেখো কাজ, আমরা কাজ মানে কি জানো তো? এফ এস না, বল আর স্মরণ গুণ করলে হয়। তাহলে বলের মাত্রা কি? বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, তার সাথে এল যদি গুণ করে দাও তাহলে কি পেলে? দেখো তো এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তো এইটা হচ্ছে কি আমাদের কাজ, শক্তি, টর্ক, বলের ভ্রামক, এইগুলার মাত্রা। তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে? দেখো তো এম এল স্কোয়ার টি ইনভার্স টু, যেটা ডি নাম্বার অপশন, ঠিক আছে? তো ক্ষমতাটা অনেক সময় আসে, তো ক্ষমতাটা আমি লিখে দিই ক্ষমতা। তো ক্ষমতার এককটা কি হবে? এটাকে টি দিয়ে ভাগ করতে হবে, কাজ ভাগ সময়, তাহলে ক্ষমতার একক পাওয়া যাবে। তাহলে দেখো এটা আসবে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স সি, ঠিক আছে? তো এই যে এককগুলা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো একটা একক থেকে তুমি চারটার মান পেয়ে গেল, চারটার মাত্রা পেয়ে গেলা, ঠিক আছে? এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, এভাবে পড়বা। পরবর্তীতে দেখো আমাদের কোন গোলকের গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ আর, ঠিক আছে? কোন গোলকের গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সূত্রটা কি? তো মনে রাখবা, গলীয় তলের যে বক্রতার ব্যাসার্ধ এটা পরিমাপ করা হয়, এটা পরিমাপ, এর পরিমাপ করা হয় কি দিয়ে? স্ফেরোমিটার দিয়ে, ঠিক আছে? এটা থেকে প্রশ্ন আসে, স্ফেরোমিটার, ঠিক আছে? তোমাকে প্রশ্ন আসবে যে গলীয় তলে বক্রতার ব্যাসার্ধ নিচের কোনটির সাহায্যে মাপা যায়? সেটা কি? স্ফেরোমিটার, ঠিক আছে? তো এটা সূত্রটা কি? ব্যাসার্ধের সূত্র আর, এটা সমান হচ্ছে ডি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 6h প্লাস h ভাগ 2, ঠিক আছে? এটা মাথায় রাখবে, ডি এর উপর স্কোয়ার থাকবে, h এর উপর কিন্তু স্কোয়ার থাকবে না, ঠিক আছে? ডি স্কোয়ার ডিভাইড বাই 6h প্লাস h বাই 2। তো সূত্রটা অবশ্যই মেমোরাইজ করে নিবা। পরবর্তীতে আসো, আমাদের একটা ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? এটাও একটা গুরুত্বপূর্ণ। তো ত্রিমাত্রিক যে কোণটা সেটা আছে স্টেডিয়ান, ঠিক আছে? ত্রিমাত্রিক কোণটা আছে স্টেডিয়ান, বাকিগুলা রেডিয়ান এবং ডিগ্রিতে কনভার্ট করা যায় অন্য কোণগুলা, বাট আমাদের ত্রিমাত্রিক কোণগুলা কিসে করা হয়? স্টেডিয়ানে, ঠিক আছে, স্টেডিয়ানে। আচ্ছা, তো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম আছে কিন্তু ভর্তি চলছে, যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এক্সামগুলো দাও, দিয়ে এটা সলভ শিটগুলো সমাধান করো, অনেক অনেক বেশি বেনিফিট হবা। তো শেষ মুহূর্তে এসে যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি এক্সাম দিবা, তোমার জন্য কিন্তু অনেক বেশি লাভ, ঠিক আছে? তো দেরি না করে এক্সাম বেসে এনরোল করে ফেলো, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে বিস্তারিত জানতে পারবা। এবার আসো পরবর্তীতে
আমাদের এটা ত্রুটির ম্যাথ। তো ত্রুটির ম্যাথগুলা, শতকরা ত্রুটির ম্যাথটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টাইপটা মনে রাখো, তোমার একটা টাইপ থাকবে এরকম, দেখো এখান থেকে তোমাকে বলবে যে হচ্ছে তোমাকে দেওয়া থাকবে ব্যাসার্ধের ত্রুটি, ঠিক আছে, ব্যাসার্ধের ত্রুটির মান দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে আয়তন অথবা ক্ষেত্রফল বের করে দিতে পারে। দেখো গোলকের আয়তনের শতকরা ত্রুটি তোমাকে বের করতে বলছে, যেখানে তোমাকে ব্যাসার্ধের পরিমাপটা দেওয়া আছে, ঠিক আছে, আর বের করতে হবে কি আয়তন, ব্যাসার্ধ হবে আয়তনের ত্রুটি, ঠিক আছে। তো দেখো আয়তন, গোলকের আয়তন সমান কি ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এটা আমরা সবাই জানি। তো এখান থেকে তুমি দেখো এটা কনস্ট্যান্ট 4/3 পাই, তাহলে ভি প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি আর কিউব, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যখন তোমাকে বলবে যে ভি এর শতকরা ত্রুটি বের করো, তাহলে ডেল ভি বাই ভি ইন্টু 100%, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। কিন্তু দেখো তো আমাদের ডেল ভি অথবা ভি এর মান কি দেওয়া আছে, নাই, কিন্তু ভি এর মধ্যে যে চলকটা আছে ভেরিয়েবল যেটা কি আর, এই আর এর পরিমাপ তোমাকে দেওয়া আছে। তো এখান থেকে তুমি এটা মান বের করো। দেখো এই যে পাওয়ারটা কত, দেখো তো যে চলক থাকবে, যে রাশির তোমাকে পরিমাপের ত্রুটি বের করতে বলবে, ওই রাশির মধ্যে যে চলকটা থাকবে তার পাওয়ারটা দেখো 3 না, যেই পাওয়ার থাকবে ওইটা সামনে চলে আসলো 3 ইন্টু এই ব্যাসার্ধের ত্রুটি আর ডেল আর ডিভাইড বাই আর ইন্টু 100%, ঠিক আছে। তো তোমাকে যদি বলতো ক্ষেত্রফলের কথা বলতে, দেখো ক্ষেত্রফল এ ইকুয়াল টু কত পাই আর স্কয়ার, তাহলে তোমাকে যদি বলতো ডেল এ ডিভাইড বাই এ বের করো, তাহলে তুমি কি করতা, ক্ষেত্রফলের মধ্যে কি আছে ব্যাসার্ধ আছে না, তাহলে ব্যাসার্ধের উপর কি স্কয়ার, তাহলে এটার সামনে 2 চলে আসতো, ডেল আর ডিভাইড বাই আর, ঠিক আছে। তো এইভাবে যেই চলক থাকবে, ঠিক আছে, যেই চলক থাকবে ওই চলকের পাওয়ারটা তুমি দেখবা, যত পাওয়ার থাকবে ওইটা সামনে চলে আসবে, ঠিক আছে, এটা সামনে চলে আসবে। তাহলে আমরা এটা বুঝবো কিভাবে, ডেল আর এবং আর কোনটা, তোমাকে পরিমাপগুলো দেওয়া থাকবে এভাবে আর প্লাস মাইনাস ডেল আর, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাসের সামনে যেটা থাকবে এটা কি, এটা তোমাকে আর দেওয়া আছে, এটা হচ্ছে ডেল আর দেওয়া আছে। তো এই ভ্যালুগুলো বসাই দাও, দেখো 3 ইন্টু ডেল আর এর মান কত 0.2 ডিভাইড বাই দেখো আর এর মান কত 2.5, ঠিক আছে, ইন্টু 100%। তো 100 দিয়ে তুমি কি 0.2 কে গুণ করলে আলটিমেটলি হয়ে যায় কত, উপরে 20 নিচে দেখো 25, 2.5 দিয়ে তুমি যে 20 কে ভাগ করো তাহলে কিন্তু 8 হয়ে যায়, ঠিক আছে। 3 8 কত 24 না, তাহলে যে 24 এই যে পার্সেন্ট, ঠিক আছে। তো অ্যান্সার কত দেখো তো আমাদের দেওয়া আছে এ নাম্বারটা 24% অ্যান্সার। তো এইভাবে যখনই তোমাকে গোলকের কথা বলবে এবং ব্যাসার্ধের দেওয়া থাকবে, পরিমাপ দেওয়া থাকবে, তখন তুমি ডিরেক্ট এই লাইনে বসাই দিবা 3 ইন্টু ডেল আর ডিভাইড বাই আর ইন্টু 100%, ঠিক আছে। আমি বোঝানোর সুবিধাতে তোমাকে এটা করলাম। এবার আসো পরবর্তীতে দেখি আমরা হচ্ছে একটা হচ্ছে লঘিষ্ঠ গণন কিভাবে বের করি, স্পেরোমিটারের লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গণন বের করার সূত্র হচ্ছে এলসি, ঠিক আছে, লিস্ট কাউন্ট, সেটা হচ্ছে পিচ, সেটা হচ্ছে পিচ তোমাকে দেওয়া থাকবে পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা লিখে দিই, ভাগ সংখ্যা, ঠিক আছে, ভাগ সংখ্যা। তো তোমাকে পিচের মান দেওয়া আছে, দেখো তো পিচ কত, এখানে দেখো তোমাকে পিচের মান দেওয়া থাকবে, পিচ তোমাকে দেওয়া আছে 0.5, নিচে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত 50, তাহলে যে 50 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তো এটাকে ভাগ করলে থাকে তোমার 0.01 মিলিমিটার এরকম আসবে, ঠিক আছে। তো এখানে একটা শূন্য কম হবে, 0.01 এরকম আসবে, ওকে। তো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। দেখো পরবর্তী প্রশ্নে তোমাকে দেওয়া আছে একটি তারের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধের পরিমাপ, যেখানে এটা হচ্ছে আর এবং এটা কি ডেল আর, আমরা বুঝতে পারছি প্লাস মাইনাসের পরে যেটা থাকবে এটা কি ডেল আর, আর আগে যেটা সেটা হচ্ছে আর। আচ্ছা মিলিমিটার হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল তোমাকে বলছে, ঠিক আছে, তারের ব্যাসার্ধের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এ ইকুয়াল টু, যেহেতু এটা গোলক আকারে, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা 4 পাই আর স্কয়ার এটা লিখতে পারি, ঠিক আছে। দেখো এটার মধ্যে তাহলে এ প্রপোর্শনাল টু আর স্কয়ার এটা লেখা যায়, তাহলে বলছিলাম কি যেই চলকের বা যেই রাশির মান তোমাকে ত্রুটি বের করতে বলবে, ওইটার মধ্যে যে চলক আছে ওই চলকের পাওয়ারটা তুমি দেখবে কত পাওয়ার আছে। তাহলে দেখো এখানে আমি বলতে পারি ক্ষেত্রফলে যখন বলবে তাহলে ডেল এ ডিভাইড বাই এ ইন্টু 100%, ক্ষেত্রফলের শতকরা ত্রুটি ইকুয়ালটা কি হবে, ক্ষেত্রফলের মান তো আমার দেওয়া নাই, আছে দেওয়া আছে কি ব্যাসার্ধের মান দেওয়া আছে, তাহলে দেখো ক্ষেত্রফলের মধ্যে ব্যাসার্ধের সম্পর্ক কি স্কয়ার আকারের সম্পর্ক, তাহলে স্কয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2 সামনে চলে আসলো ইন্টু ডেল আর ডিভাইড বাই আর ইন্টু 100%, তাহলে যে ভ্যালুগুলো বসায় দাও, তাহলে দেখো ক্ষেত্রফল হলে 2 আসবে, আয়তন আসলে 3 আসবে, ঠিক আছে। তাহলে ডেল আর এর মান কত, ডেল আর এর মান তোমাকে দেওয়া আছে 0.06 ডিভাইড বাই দেখো 3 ইন্টু 100, ঠিক আছে। তাহলে দেখো এই যে 100 দিয়ে 0.06 কে গুণ করলে আলটিমেটলি 6 হয়ে যায়, 3 দিয়ে তুমি যদি একটু পরে যেটা গুণ করে দাও তাহলে তোমার থাকবে 2 2 দুগুণে কত 4, তাহলে অ্যান্সার কত হলো 4%, ঠিক আছে 4%।
0.06 কে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে 6 হয়ে গেল, নিচে 3 দিয়ে ভাগ করলে 2 থাকে, পাশে 2 দিয়ে দুগুণে 4%। তো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। তো এইভাবে তোমাদেরকে প্রশ্ন দিবে ক্ষেত্রফল নাকি হচ্ছে আয়তন, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ক্ষেত্রফল হলে এই ব্যাসার্ধের শতকরা 2 সামনে 2 গুণ হবে, আর যদি আয়তন বলে তাহলে ব্যাসার্ধের শতকরা 2 সাথে 3 গুণ হবে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 1 আলোকবর্ষ। তো 1 আলোকবর্ষ এইটার সমান হচ্ছে আমরা 9.46 ইন্টু 10⁻15 মিটার। যদি মিটারে বলে তাহলে 15 হবে, এবং যদি কিলোমিটার বলে তাহলে তোমাকে 10 এর সাথে 3 ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে কিলোমিটার, ঠিক আছে? তো এটা চলো উপরে পাওয়ারটা মনে রাখবা, দেখবা মিটারে থাকলে 10⁵15 হবে, এবং যদি কিলোমিটার একক থাকে তাহলে কি হবে 20, ঠিক আছে, 12 হবে। তাহলে আমাদের অ্যান্সার কত? 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, বি নাম্বারটা, ঠিক আছে? আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক, এটা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক, ঠিক আছে, মনে রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো, কোয়ান্টাম তত্ত্বের জনক, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায় আসে দেখা যায়, সেটা কত? ম্যাক্স প্লাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, দেখো একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে তোমাকে, এর আয়তনের শতকরা ত্রুটি। তো আমরা বলছিলাম যদি আয়তনের শতকরা ত্রুটি তোমাকে বের করতে বলে, এটা ডেল ভি ডিভাইড বাই ভি ইন্টু 100%, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে ডিরেক্ট আয়তন বললে ব্যাসার্ধের সামনে কি 3 চলে আসবে, 3 গুণন ডেল আর। ডেল আর মানে কি আমরা ডিরেক্ট করবো, দেখো 0.2 ডিভাইড বাই আর এর মান কত? আর এর মান হচ্ছে 10 গুণ হচ্ছে 100, ঠিক আছে? তো এটা দিয়ে তুমি এটা কাটতে পারো 10, এই 10 দিয়ে 0.2 কে গুণ করলে কত হয়? 2 হয়, 3 দুগুণে কত? 6, এই যে 6%, এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা দেওয়া হচ্ছে ডি নাম্বারে। তো আমরা ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে? তো বোঝানোর সুবিধা তো এগুলো আমরা একটু লেন করছিলাম, তুমি যখন পরীক্ষার খাতায় করবা ডিরেক্ট এই লাইন করে দিবা, আয়তন বললে 3 সামনে নিয়ে চলে আসবা, ক্ষেত্রফল বললে 2 সামনে নিয়ে চলে আসবা। পরবর্তী দেখো, তোমাকে বলছে পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করতে গিয়ে তুমি পাইছো কত? 9.78। এটা কি পাইছো? এটা তোমার পরিমাপকৃত মান, ঠিক আছে? এটা পাইছো তুমি পরিমাপ করে পাইছো। আচ্ছা, এবার জি এর যে প্রকৃত মান সেটা কত? 9.81। তাহলে শতকরা ত্রুটির মান কত হবে, ঠিক আছে? তাহলে তোমার পরিমাপকৃত মান কত? 9.78, এর প্রকৃত মান কত? 9.81। তাহলে তোমাকে যে ত্রুটিটা, সেই ত্রুটির শতকরা ত্রুটি কত বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে দেখো শতকরা ত্রুটি, এই যে শতকরা ত্রুটি এর যে সূত্র, শতকরা ত্রুটি এর সমান কত? এটা সমান হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান, ঠিক আছে, ডিভাইড বাই আবার প্রকৃত মান দিয়ে ভাগ করবা, ঠিক আছে? প্রকৃত মান দিয়ে ভাগ করবা, তাহলে প্রকৃত মান কত আসছে? 9.81 মাইনাস পরিমাপকৃত মান কত আসছে? 9.78 ডিভাইডেড বাই 9.81, এটা সমান কত আসছে দেখো তো? 0. আলটিমেটলি তোমার চলে আসে কত? 0.03 চলে আসবে। সেটার সাথে তোমার 100% এখানে গুণ হবে, যেহেতু আমাদের শতকরা ত্রুটি বলছে, এখানে 100% গুণ করে দেব। তাহলে দেখো এখানে তোমার চলে আসবে কি? উপরে দেখো, দেখি আমরা একটু হিসাব করে দিই। দেখো উপরে চলে আসবে 0.03 ডিভাইড বাই 9.81 ইন্টু 100%। তো আমরা এটাকে 100-র কাছাকাছি, এটা 10 ধরে নিতে পারি, 10 কাছাকাছি ধরে নিলাম, 10 দিয়ে ভাগ করলে কত? 10 হয়ে গেল। তো এটা গুণ করলে দেখো 0.3 চলে আসে, ঠিক আছে? দেখো এটা দিয়ে ভাগ করলে তুমি এটাকে কি কাছাকাছি মান ধরে করলো, তাহলে এটা 10 হলো, তাহলে 10 দিয়ে গুণ করলে কি কাছাকাছি মান তোমার 0.3%, এই কাছাকাছি মান আসবে। নর্মালি আসবে 2.99, 0.299 এরকম একটা ভ্যালু আসবে। তো এটাকে কাছাকাছি মান নিয়ে আমরা কি লিখতে পারি? 3% লিখতে পারি। তো এই 3% হচ্ছে অ্যান্সার। তো এরকম যদি তোমাকে কোনো একটা মান দেওয়া থাকে যেখানে পরিমাপকৃত মান আছে, প্রকৃত মান আছে, সেখান থেকে আমরা শতকরা ত্রুটি এভাবে বের করব, প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান ডিভাইড বাই প্রকৃত মান। ওকে, তো এবার আমরা ভেক্টর চ্যাপ্টারে চলে আসি। দেখো ভেক্টরের প্রথম যে প্রশ্নটা প্রকারভেদ থেকে, এটা কিন্তু আসে, প্রায়ই দেখা যায়। দেখো 2 বা ততোধিক ভেক্টর একই তল, কি বলছে? একই তলে, যদি একই তলে কাজ করে তার মানে সেটা কি হবে? সমতলীয়। কি হবে? সমতলীয়। সমরেখক কখন হবে? যখন একই রেখা, ঠিক আছে, যখন একই রেখা বরাবর কাজ করবে সেটা কি? সমরেখ। একক ভেক্টর যখন এর মানটা কত, কোনো একটা ভেক্টরের মান যদি 1 হয় তাহলে সেটাকে আমরা একক ভেক্টর দিয়ে বুঝবো, অথবা কোনো একটা ভেক্টর এ ভেক্টর তার মান দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার অবস্থান ভেক্টর মানে কি? দেখো এই যে স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান আমরা পাইলাম xy, তো এটাকে যখন ভেক্টর আকারে প্রকাশ করব, ভেক্টর আকারে ফল কি হবে দেখো তো? এই যে আর ভেক্টর, অবস্থান ভেক্টর ইকুয়াল টু কত হবে? xi প্লাস হচ্ছে yj,
ঠিক আছে, ওয়াই জে। তো এই যে এটা হয়ে যাবে আমাদের কি বলতো অবস্থান ভেক্টর। মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে আমাদের দেখতে পাচ্ছি, দেখো কোনো কণা, তোমাকে পি একটা কণা এই বিন্দু থেকে কিউ এই বিন্দুতে স্থানান্তরিত হলে এর সরণ ভেক্টর কত, এর সরণ ভেক্টর কত, এটা আমরা কিভাবে বের করব? তো নর্মালি যে সরণ ভেক্টর আর, এটা আমরা কিভাবে বের করব দেখো তো, এই যে এক্স কোঅর্ডিনেট, এই যে এক্স কোঅর্ডিনেট দুটা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, দুটা কি করব, বিয়োগ করব। তো দ্বিতীয় থেকে এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে আদি। তাহলে উপায় কি হবে, সরণটা কিভাবে বের করবো আমরা, শেষ মাইনাস আদি, এটা করব। ঠিক আছে, শেষ মাইনাস আদি। তাহলে শেষ বিন্দু কি ছিল, 3 ছিল। এক্স এর ক্ষেত্রে মনে রাখবা কি, এক্স বরাবর কে কাজ করে আই, ওয়াই বরাবর কি কাজ করে জে, এবং জেড বরাবর কি কাজ করে কে, একক ভেক্টর। ঠিক আছে না? তাহলে আমরা দেখো প্রথমে কি এক্স এর কোঅর্ডিনেটটা নিব, তাদের বিয়োগফল শেষ মাইনাস এক্স অক্ষ বরাবর কি কতটুকু সরণ হয়েছে, 3 - 2, 3 - 2। আর এক্স অক্ষ বরাবর যেটা আমরা ভেক্টরে কনভার্ট করতেছি, তাহলে এক্স অক্ষ বরাবর কি থাকে, আই ভেক্টর। ঠিক আছে, এখানে যোগফল আকারে থাকবে। দেখো এবার কি ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ হয়েছে, তাহলে কি শেষ মাইনাস আদি, তার মানে দেখো 4 - 3, 4 - 3। ওয়াই অক্ষ বরাবর কে কাজ করছে, জে কাজ করছে, প্লাস দেখো এবার জেড অক্ষ বরাবর কতটুকু সরণ হয়েছে, 5 - 5। দেখো 5 - 5, এটা কি হবে, এটা হচ্ছে কে একক ভেক্টর হবে, যেহেতু জেড অক্ষ বরাবর গেছে। তাহলে আলটিমেট এখানে পেলাম কত আমরা, আই, এখানে দেখো পাইলাম কত, এখানে পেলাম হচ্ছে শুধুমাত্র জে, আর এখানে তো 0 × কে, তার মানে 0 চলে আসবে। তাহলে আই প্লাস জে, এটাই আলটিমেটলি আমাদের কি বলতো অবস্থান ভেক্টর, যেটা দেওয়া আছে হচ্ছে সি নাম্বার অপশনে। তো এইভাবে আমরা কোনো দুইটা বিন্দুর অবস্থান দেওয়া থাকলে সেখান থেকে সরণ ভেক্টরটা খুব ইজিলি বের করতে পারবো। এখান থেকে তোমাকে আবার বলতে পারতো যে পি কিউ ভেক্টর, এই পি কিউ ভেক্টর মান সমান কত, এই যে ভেক্টর তুমি পাইছো না, এটার মান বের করলে পি কিউ ভেক্টরটা পেয়ে যেতা এরকম। ঠিক আছে, পি কিউ ভেক্টর বললে তুমি কি যে কিউ মাইনাস পি করে দিতা, শেষ মাইনাস আদি। এখান থেকে এক্স এর জন্য এক্স এর যে কোঅর্ডিনেটগুলো সেগুলো বিয়োগ করতে, ওয়াই কোঅর্ডিনেটগুলো বিয়োগ করতে, জেড এর জন্য বিয়োগ করতে আলাদাভাবে। ঠিক আছে, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? তো আমাদের যে শূন্য ভেক্টরটা, এই শূন্য ভেক্টর দিক নির্দিষ্ট নয়। শূন্য ভেক্টর আমরা কখন পাবো, যখন একটা ভেক্টর, দুইটা ভেক্টর সমান এবং বিপরীত। দেখো দুইটা ভেক্টর কি হবে, সমান এবং বিপরীত, তখন এই দুইটা লব্ধি করলে, এই দুইটা লব্ধি করলে আমরা কি পাবো, এই দুইটা লব্ধি করলে আমরা পাবো হচ্ছে শূন্য ভেক্টর। কি পাবো, শূন্য ভেক্টর। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আসো, কোনটি সত্য নয়? তো আমাদের যে ক্রস গুণনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো যদি ক্রস গুণনের ক্ষেত্রে, ক্রস গুণনের ক্ষেত্রে দেখো আমরা যদি একই জাতীয় ভেক্টর নেই, আই ক্রস আই, দেখো আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত, আই এবং আই এই দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই না? তো আই এবং আই এর মধ্যবর্তী কোণ 0, আই এর মান কত, 1 না? তাহলে 1 × 1 sin 0 ডিগ্রি, যার মান কত, 0 না? 0। তার মানে যদি ক্রস গুণনের ক্ষেত্রে যদি একই জাতীয় ভেক্টর হয়, তাহলে এদের মান, এদের ক্রস গুণ করলে 0 হবে। দেখো যেমন আমি যদি জে ক্রস জে করি, এটা কত, 0 হবে। তারপর কে ক্রস কে করলে এটা কত, 0 হবে। ঠিক আছে, তো আমাদের এইটা সঠিক। এবার আসো চক্রাকারে আমরা আই জে কে এটা মান নেব। দেখো চক্রাকারে এটা মনে রাখবা যে এ বি, মনে আছে এ বি বিসি সি আমরা বলতাম, এটা দ্বারা মনে রাখবা। ঠিক আছে, এটা দ্বারা মনে রাখবা। দেখো এ বি মানে কি, প্রথম দুইটা আই এবং জে, বিসি মানে কি দ্বিতীয় পরবর্তী দুইটা জে এবং কে, সি এ মানে কি বলতো, সি এ মানে হচ্ছে জে আর কি কে আর আই, তাই না? এভাবে আমরা লিখবো। দেখো দেখো এ বি তার মানে কি, আমরা আই ক্রস জে, তাহলে যেই দুইটা তুমি ক্রস করছো এটার ইকুয়াল হবে হচ্ছে অপরটা। তাহলে আই ক্রস জে করলাম, তাহলে অপরটা কি থাকে, অপরটা হচ্ছে আমাদের কে। এবার আমরা বিসি করব, বি মানে কি, এখানে আমরা জে নিব আর সি হচ্ছে কে নেব। তাহলে এখানে আমাদের জে, জে ক্রস কে, তাহলে যেই দুইটা ক্রস করছি তার অপরটা, তাহলে অপরটা কি হবে, অপরটা হচ্ছে আই। ঠিক আছে, এরপরে আসো আমরা সি এ, সি মানে কি, সি হচ্ছে আমাদের কে এবং এ দ্বারা বলছে আই, তাহলে যেই দুইটা নিছি তার অপরটা হবে অ্যান্সার, তাহলে এটা কি হচ্ছে জে। এখন সেম ভাবে যদি আমরা এর অর্ডার চেঞ্জ করে দিই, সাপোজ অর্ডার চেঞ্জ করলাম, অর্থাৎ জেটাকে আয়ের জায়গায় নিয়ে আসলাম, আইটাকে জের জায়গায় নিয়ে এলাম, তাহলে কি হতে পারে, দেখো জে ক্রস আই যদি অর্ডার চেঞ্জ করে দিই, তাহলে এখানে যেটা আছে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস কে। ওকে, সেম ভাবে তুমি যদি এখানে করো কে ক্রস জে করো, কে ক্রস জে করো, তখন কি হয়ে যাবে, মাইনাস আই। তো এইভাবে তুমি যখন অর্ডার চেঞ্জ করে দেবো তখন কি চলে আসবে, এখানে মাইনাস চলে আসবে। তো এই অনুযায়ী যেটা সত্য বা যেটা মিলতেছে না ওইটা হবে অ্যান্সার। দেখো আই ক্রস কে, আই ক্রস কে, আই ক্রস কে, আই ক্রস কে মানে কি, আই ক্রস মানে মাইনাস যে হওয়ার কথা। এই যে আই ক্রস কে যখন তুমি সিকোয়েন্স চেঞ্জ করেছো আই ক্রস কে, এটা কি হচ্ছে, মাইনাস যে হয়ে যাচ্ছে না? বাট এখানে কি দেওয়া আছে, শুধু যে আছে, তার মানে এটাই আমাদের সত্য নয়, এটাই আমাদের সত্য না, এটা কি দেওয়া আছে, এটা ভুল, এটা ভুল। তো এইভাবে মনে রাখতে পারো যে এ বি বি সি সি এ, এইটা দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, অথবা চক্রাকারে যেভাবে ধরতে পারো এরকম ভাবে, আই তারপরে জে তারপরে কে,
আয়ের সাথে যে গুণ করলা, যে করলা তাহলে কি পাবা কি কে, কে এর সাথে যে করলা, যে সাথে কে করলে আই পাবা, কে এর সাথে আই করলে যে পাবা। এইভাবে মনে রাখতে পারো চক্রাকারে। পরবর্তী প্রশ্ন দেখো কে ইন্টু আই প্লাস জে এর মান কত। তাহলে দেখো কে ইন্টু, তাহলে কে ইন্টু আই প্লাস জে, তাহলে দেখো এটা সমান আমরা কি লিখতে পারি কে আই প্লাস হচ্ছে কে জে। দেখো তো এই দুইটার মধ্যবর্তী কোণ কত, যখন ডট গুণ করব তখন দেখো আই ডট আই এটা সমান হবে 1, ঠিক আছে, এটা সমান 1 হবে, কিন্তু আই ডট জে এটা সমান কি হবে, এটা সমান 0। কেন, আই এবং জে কি পরস্পর লম্ব, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, পরস্পর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে পরস্পর লম্ব, তাহলে এটা কি ডট গুণ মানে কি কস থাকে না, এটা কি থাকে বলতো 1 × 1 কস 90 ডিগ্রি, যেহেতু আই এর মান 1 জে এর মান 1, একক ভেক্টরের মান কত 1 থাকে, ঠিক আছে, তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে আমরা ডট গুণের ক্ষেত্রে যখন দুইটা ভিন্ন থাকবে তখন দুইটার ডট গুণ কি হবে 0 হয়ে যাবে, কারণ কি একে অপরের লম্ব, তাহলে এটা 0। এখানে দেখো কে আর যে দুইটা ভিন্ন না, তাহলে এটা কি 0, কারণ একে অপরের উপর লম্ব, তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। সি নাম্বারটা রাইট আনসার। তো এরকম প্রশ্ন তোমাকে দিবে, ঠিক আছে, এরকম প্রশ্ন দিবে, অবশ্যই মাথায় রাখবা। ডট গুণের থেকে কি হবে, কস গুণের ক্ষেত্রে কি হবে। এবার আরেকটা সেম ভাবে এটার সাথে আমরা গুণ করে দেব। তাহলে দেখো আই ক্রস, আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমাকে এরকম থাকলে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কাজ করতে হবে। দেখো জে ক্রস কে, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এটা বি আর সি, তাহলে জে ক্রস কে বি সি করলে কি পাবো, এ পাবো না, তাহলে দেখো আলটিমেটলি আই ক্রস এই জে ক্রস কে এর মান কত আই, তাহলে আই ক্রস আই এটা মানে কি 0 না, একই জাতীয় হলে ক্রস গুণের ক্ষেত্রে 0 হবে, ঠিক আছে, তাহলে এটা আনসার কত 0। কারণ কি আমরা এখান থেকে পাচ্ছি কি বলতো জে ক্রস কে ইকুয়াল কত হবে, আচ্ছা সরি জে ক্রস কে ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে আই। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আমাদের এ ক্রস বি ইকুয়াল সি। দেখো ক্রস গুণনের ক্ষেত্রে এটা কি ইম্পর্টেন্ট, ক্রস গুণনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যখন তোমার একটা তল, এই তল, ঠিক আছে, এই তলের উপর লম্ব, দেখো এটা যদি এ বি তল হয় তাহলে সি ভেক্টরটা হবে কি এ বি এর উপরে লম্ব, এ বি এর উপরে লম্ব, সেটা উপরের দিকে হতে পারে নিচের দিকেও হতে পারে, ঠিক আছে। তাহলে ক্রস গুণনের হলে আমরা যে নতুন ভেক্টরটা পাবো সেটা কি হবে, সেটা হবে হচ্ছে এ এবং বি উভয়ের উপরে লম্ব, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ ক্রস বি ইকুয়াল সি পাচ্ছি, তাহলে সিটা কি হচ্ছে বলতো, এই যে এ আর বি এর উপরেও সি লম্ব এবং বি এর উপরেও সি লম্ব, কারণ কি দুইটার ক্রস গুণনের ফলে আমরা এটা পাচ্ছি। তাহলে সি ডটে কি হবে, তাহলে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণ কি 0 না, দুইটা ভেক্টর লম্ব হলে তার ডট গুণ কি হবে 0। তাহলে দেখো সি ডট এ এটা সমান আলটিমেটলি কি হচ্ছে সি এ কস 90 ডিগ্রি, কারণ কি সি এবং এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে এটা কি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে বলি দেখো এক্স ক্রস ওয়াই ভেক্টর ভেক্টর ইকুয়াল টু মনে করো জেড পাইলাম, তাহলে অবশ্যই কি জেডটা কি হচ্ছে এক্স এর উপরে লম্ব, ওয়াই এর উপরে লম্ব, এবং এক্স ওয়াই যেই তলে অবস্থান করছে ওই তলের উপরেও লম্ব। যদি এ আর বি এক্স ওয়াই তলে অবস্থান করে তাহলে সিটা কি কে তলে অবস্থান করবে, বুঝতে পারছো, এরকম ভাবে বুঝতে হবে। তাহলে দুইটার ক্রস গুণের ফলে যে রেজাল্টটা পাচ্ছি ওই রেজাল্টটা কি হবে, অপর দুইটা ভেক্টরের উভয়ের উপরে লম্ব। আর এরকম কিন্তু প্রশ্ন দিবে তোমাকে, ঠিক আছে, একটু বোঝার ক্ষেত্রে। দেখো যেহেতু সি এ এর সাথে বি এর সাথে লম্ব, তাহলে সি আর এ লম্ব, ডট গুণ করলে কি হবে 0 হয়, কনসেপচুয়াল প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 20 এবং 50 এই দুইটা মান বিশিষ্ট দুইটা ভেক্টর, ঠিক আছে, এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর মনে করো কিউ, এদের মান দেওয়া আছে। তাহলে এই দুইটা ভেক্টর যোগ করা হলে নিচের কোনটি এদের লব্ধির মান হতে পারে না। তো লব্ধির রেঞ্জটা তোমাকে বুঝতে হবে কত থেকে কতর মধ্যে হইতে পারে। তো লব্ধির যে সর্বনিম্ন রেঞ্জ এটা হচ্ছে পি মাইনাস কিউ এর ইকুয়াল বা এর থেকে ছোট হইতে পারবে না, ঠিক আছে, এবং পি প্লাস কিউ এর থেকে বড় বা হচ্ছে আচ্ছা সরি পি প্লাস কিউ এর সমান অথবা এর বড় হইতে পারবে না, ঠিক আছে। তাহলে দুইটা ভেক্টর দেওয়া থাকলে এদের বিয়োগফল থেকে ছোট হওয়া যাবে না এবং এদের যোগফল থেকে বড় হওয়া যাবে না। তাহলে দুইটা যোগ করে দাও, তাহলে এটা রেঞ্জ কি হচ্ছে দেখো 50 থেকে 30 বাড়লে কত থাকে, 20 বাড়লে 30 থাকে, রেঞ্জ হবে আর এর মানটা হয় 30 এর সমান অথবা 30 থেকে বড়, ঠিক আছে, অথবা 50 আর 20 যোগ করলে কত 70, এই 70 এর সমান বা 70 থেকে ছোট। তাহলে দেখো তো এখানে এই রেঞ্জের মধ্যে কি কি আছে, 30 থেকে 70 এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে, লব্ধির মান হতে পারে। তাহলে 10 এটা 30 এর থেকে ছোট, 20 এটা তো 30 এর থেকে ছোট, এটা হবে না, এটা হবে না, 80 এটা তো 70 এর থেকে বড়, তাহলে কি 70 এর থেকে বড় হওয়া যাবে না এবং 30 এর থেকে ছোট হওয়া যাবে না, বিয়োগ ফলের থেকে ছোট হওয়া যাবে না, যোগ ফলের থেকে বড় হওয়া যাবে না। তাহলে এই রেঞ্জের মধ্যে 30 থেকে 70 এই রেঞ্জের মধ্যে দেখো 40 এটাই কিন্তু আমাদের আসছে, তাহলে মানে এইটাই আমাদের হতে পারে লব্ধির মান। সেম ভাবে তোমাকে যদি বলি 5 এবং 2 দেওয়া আছে, তাহলে লব্ধির মান কি কি হতে পারে, লব্ধির মান হতে পারে 3 এর থেকে বড় অথবা 5 আর 2 এর 7 অথবা 7 এর থেকে ছোট। তো এই রেঞ্জের মধ্যে হবে লব্ধির মান।
ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু ঢাবিতেও আসে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও বা 7 কলেজে কিন্তু আসছে ইতিমধ্যে। তো এই টপিকটা গুরুত্বপূর্ণ। আবার দেখো যে সর্বোচ্চ লব্ধি সর্বনিম্ন লব্ধি, এখান থেকে প্রশ্ন আসে। সর্বোচ্চ লব্ধি দ্বারা কি বোঝায় দেখো তো, এটা বলি। সর্বোচ্চ লব্ধি আর ম্যাক্স, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল, যোগ করে দিবা। আর মিনিমাম, ঠিক আছে, আর মিনিমাম এটা কখন হবে? পি মাইনাস কিউ। এবার কখন হবে এটা? যখন এদের মধ্যবর্তী কোণ 0 হবে তখন হবে এটা সর্বোচ্চ, এবং যখন এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, ঠিক আছে, যখন দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি তখন কি হবে? সর্বনিম্ন লব্ধি পাওয়া যায়। এইটা থেকে কিন্তু প্রশ্ন আসে, এই তথ্যগুলা ইম্পর্টেন্ট। সর্বোচ্চ কখন হবে এবং সর্বনিম্ন কখন হবে। পরবর্তী দেখো, এ একটা ভেক্টর দেওয়া আছে, এবার বলছে এ এর দিকে একক ভেক্টর কোনটা। তাহলে কোন একটা ভেক্টরের একক ভেক্টর মানে কি দেখো তো, একক ভেক্টর সমান কি? ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে, তার মান দিয়ে ভাগ করলে তুমি আলটিমেটলি একক ভেক্টরটা পেয়ে যাবা। তাহলে এই ভেক্টরের মান কত হবে দেখো তো, এই ভেক্টরের মানটা কত হবে? এই ভেক্টরের মানটা কত হবে দেখো, রুট ওভার আই এর সহগ স্কয়ার মানে কত? 9, যোগ হচ্ছে জে এর সহগ স্কয়ার মানে কি? এখানে 4 পাবো, তারপর কে এর সহগ স্কয়ার মানে কত? 36 পাবো, ঠিক আছে। তার মানে দেখো এটা কত হচ্ছে? 7 চলে আসছে। তাহলে এই ভেক্টরটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা পাবো কি? 3/7 আই, তারপর দেখো -2/7 জে, প্লাস হচ্ছে 6/7 কে। তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এ এর দিকে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর বের করার শর্ত কি? যদি আমরা ওই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে, দেখো ভেক্টর এই যে উপরে ভেক্টর 3 2, এটা ভেক্টর, তাকে মান দিয়ে জাস্ট ভাগ করে দিয়েছি, তাহলে কি নিচে নিচে ভাগ হয়ে গেল 7 দিয়ে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একক ভেক্টর। তাহলে এটার आंसर কই দেওয়া আছে দেখো তো, এটা হচ্ছে 3/7 2/7 6/7 এ নাম্বারটা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে এ বি এর মান কত? তো এখানে একটা বোঝার চেষ্টা করো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তোমাকে কিন্তু এখানে ডট গুণ দেওয়া নাই, ঠিক আছে, এখানে এ বি, তোমাকে এ ডট বি এটা এক জিনিস, এটা আর এ বি, এই দুইটা কিন্তু সেম না, ঠিক আছে, দুইটা কিন্তু সেম না। তাহলে প্রথমে তোমাকে এ বি ভেক্টরটা বের করতে হবে, ঠিক আছে, এ বি ভেক্টর বের করতে হবে, এ বি ভেক্টর। ওকে, তাহলে এ বি ভেক্টর, এই যে এ বি ভেক্টর, এই ভেক্টরটা কিভাবে বের করবা? এটা হচ্ছে বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দিয়ে দিবা, ঠিক আছে, ডিরেক্ট বাদ দিয়ে দিবা, তাহলে মান পেয়ে যাবা। যেহেতু এটা অবস্থান ভেক্টর আলটিমেটলি বিয়োগফল, যেটা আমরা বোঝার সুবিধার্থে এটা করলাম, ঠিক আছে, এটা আলটিমেটলি হবে ওবি মাইনাস ও, এটা হবে, ঠিক আছে। তো আমরা এটা সাইড নোট দিয়ে রাখলাম। তাহলে বি এ মাইনাস এ, তাহলে বি থেকে এ বাদ দাও, তাহলে দেখো আই মাইনাস 3 তার মানে তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো তো, -2i। আমরা বিয়োগ তো অবশ্যই পারবা তোমরা বি থেকে, এটা বাদ দিবা, তারপর দেখো এখানে এটা 2j হবে, ঠিক আছে, 2 থেকে 1j বাদ, তার মানে এখানে কি পাচ্ছ? শুধু একটা j পাচ্ছ। তারপর দেখো এখানে 2k আছে, এখানে -2k, তাহলে দেখো মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে কিন্তু, +4k। তো এটা কিন্তু আমরা এ বি এর মানটা পাইলাম, ঠিক আছে, এ বি ভেক্টরটা পাইলাম। এবার এটা মান বের করতে বলছে, এ বি ভেক্টর এটার মান, তার মানে কি হবে দেখো তো, 2 এর পরিষ্কার মানে কত? 4, এখানে 1, 4 এর পরিষ্কার মানে কত? 4 এর পরিষ্কার মানে 16, ঠিক আছে। হিসাবটা কি ঠিক আছে? 3 থেকে একবার দিলে থাকে হচ্ছে 3 থেকে 1, এখানেও থাকলে 2, এখানে 2 হবে, 2 2 4, ঠিক আছে। তাহলে দেখো এখানে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, 8, তাহলে √24, তার মানে কি 4 ছক 24 না, 4 ছক 24, তাহলে দেখো এখানে √2 গুণন 6 তুমি 4 গুণন 6 লিখতে পারো। তাহলে 4 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা কি 2√6 এটা লিখতে পারি। 2√6 কই দিয়েছে এ নাম, তো মনে রাখবা, ঠিক আছে। যদি তোমাকে এ বি ভেক্টর এভাবে যদি এ আর বি দেওয়া আছে, ওখান থেকে এ বি ভেক্টর বের করতে বলো, তখন তুমি কি করবা? বি থেকে এ বাদ দিয়ে দিবা, ঠিক আছে, তাহলে এ বি ভেক্টরটা পেয়ে যাবা, তারপর তার মান বের করবা। এবার দেখো এক্স ওয়াই তল, এটা মনে রাখতে হবে, এক্স ওয়াই তল। তাহলে দেখো এক্স ওয়াই তল, এই এক্স ওয়াই তলে কে কাজ করবে দেখো তো, এক্স এর জন্য কি কাজ করবে? আই, তাহলে এরকম একটা পাবা এ আই, ওয়াই এর জন্য জে, তাহলে এই যে বি জে, এরকম একটা ভ্যালু পাবা। তো তোমাকে বলতো ওয়াই জেড, ওয়াই এর জন্য কি পাচ্ছ? জে না, তাহলে এরকম পাইতা যে বি জে প্লাস হচ্ছে সি কে, ঠিক আছে, ওয়াই এর জন্য জে, জেড এর জন্য কে। সেম ভাবে তোমাকে যদি বলতো যে এক্স জেড, তাহলে কি লিখতাম? এক্স এর জন্য কি পাইতাম? আই না, তাহলে এই যে আই, এখানে জে এর জন্য, জেড এর জন্য কি পাইতাম? সি কে। এই পার্টগুলো বুঝতে, তাহলে এক্স ওয়াই তলে আলটিমেটলি কে কাজ করছে বলো তো, এই ভেক্টরে এক্স ওয়াই তলে কে কাজ করছে? এক্স ওয়াই তলে কাজ করছে কিন্তু 6i 8j, তার মানে দেখো 6i প্লাস 8j, এই পার্টটা আমরা নিব। তাহলে এক্স এর জন্য আই, ওয়াই এর জন্য জে, এই পার্টটা আমরা নিব। এটা পেলাম, এটা মান বের করতে বলছে, বা দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য মানে এটার মান আলটিমেটলি, ঠিক আছে, ইকুয়াল টু √6 এর পরিষ্কার মানে কত? 36
8 এর উপর স্কয়ার মানে কত 64, দুইটা যোগ করলে 100, রুট ওভার 100 মানে কত 10। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। তো এইভাবে আশা করি বুঝতে পারবা যে কোনো যদি তল দেওয়া থাকে এক্স ওয়াই জেড যাই তল দেওয়া থাকুক না কেন এইভাবে আমরা মান বের করবো। ঠিক আছে, যার জন্য যেটা সেটা কারেসপন্ডিং ভ্যালুগুলো বের করবা, এক্স এর জন্য আই, ওয়াই এর জন্য জে। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন দেখি আমরা, চলো। দেখো বি ক্রস সি তারপর স্কোয়ার দেওয়া আছে, বি ক্রস সি এর মান তারপর স্কোয়ার দেওয়া আছে বি ডট সি তারপর মান। এটা খুবই দেখতে কঠিন হলেও খুবই সহজ একটা ম্যাথ। ঠিক আছে, এটার মান যদি 16 হয় আর বি যদি 4 হয় তাহলে সি এর মানটা কত? তোমাকে এইটার মান দেওয়া আছে 16 এবং বি এর মান দেওয়া আছে 4, তাহলে সি এর মানটা কত? ঠিক আছে, দেখো ডট গুণ ক্রস গুণ তার মান, তাহলে এই যে বি ক্রস সি, দেখো এই যে বি ক্রস সি, এই বি ক্রস সি এর যে মান স্কোয়ার প্লাস হচ্ছে বি ডট সি, এই দুইটা ভেক্টর তারপরে মান। তো দেখো এটার সমান তোমাকে কত আছে 16 দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। বি ক্রস সি, এই যে বি ক্রস এ ক্রস গুণনের মান মানে কি বলতো? বি সি সাইন থিটা, এটার উপরে স্কোয়ার, এবং ডট গুণনের মান মানে কি? বি সি কস থিটা, এটার পরে স্কোয়ার ইকুয়াল কত 16। তাহলে দেখো এখান থেকে আমরা এখানে বি স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে তুমি যদি এই যে বি স্কোয়ার সি স্কোয়ার কমন নাও তাহলে কি থাকে দেখো তো, এখানে থাকলা সাইন স্কোয়ার থিটা পাইলা, এখানে পাইলা কস স্কোয়ার থিটা, এই পাশে পাইলা কত 16। দেখো এটা ভ্যালু কত 1 না, তাহলে দেখো তুমি এই পাশে কি পাচ্ছ বি স্কোয়ার সি স্কোয়ার, এটা মানে কত 16। যেখানে তোমাকে বি এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো আমি সুন্দর মতো লিখতে পারি না, এখানে আমাকে সি এর মান বের করতে বলছে। দেখো বি স্কোয়ার সি স্কোয়ার এটার সমান যদি 16 হয় তাহলে সি এর মানটা কত হবে? রুট ওভার 16 ডিভাইড বাই বি স্কোয়ার, তাই না? তাহলে দেখো বি এর মান যদি 4 হয় তাহলে বি স্কোয়ার মানে কত 16 না, তাহলে 16 ডিভাইড বাই 16 তার মানে কত 1 হচ্ছে না, তাহলে সি এর মানটা কিন্তু আলটিমেটলি কত বলো তো 1। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্রশ্নগুলো কিন্তু তোমাকে একটু ঘাবড়ানোর জন্য দেখতে কঠিন, বাট করতে গেলে দেখবা যে খুবই ইজি। ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা তোমাকে জানতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি এটা এই টাইপের প্রশ্ন প্রচুর আসে। একটি কণার উপরে যদি এত বল প্রয়োগ করার ফলে সরণ এত হয় তাহলে কাজ কত? কাজ একটা কি রাশি? স্কেলার রাশি, এবং ডাব্লিউ ইকুয়াল টু বলতো বল এবং সরণের ডট গুণ, এটা দ্বারা আমরা কি বোঝাই? কাজ বোঝাই। ঠিক আছে, তাহলে ডট গুণ করে দাও বল এবং সরণের, তাহলে দেখো ডট গুণ করলে কি পাচ্ছি? আয়ের সাথে আই শক, যের সাথে যে শক, কে সাথে কে শক গুণ করে দেবো, তাহলে 3i × 6i মানে গুণ করলে কত? 318, এই যে 18 পেলাম। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে কত? 8, দেখো মাইনাস এখানে প্লাস, তাহলে এখানে মাইনাস 2 × 2, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত? 10, এখানে কত? 8, এই যে 8 জুল, এটা হচ্ছে আমাদের কাজের মান। তো এইভাবে আমরা প্রশ্নগুলো খুবই ইজিলি করব, জাস্ট ডট গুণ করে দিবা। ডট গুণ মানে কি? আয়ের শকের সাথে আয়ের শক গুণ, জের শকের সাথে জের শক গুণ, কে এর শকের সাথে কে এর শক গুণ করে সবগুলা যোগফল। পরবর্তী প্রশ্ন দেখো, এ ইকুয়াল যদি মাইনাস বি হয় তাহলে এ ক্রস বি এর মান কত? এই যে যখন এরকম হচ্ছে দেখো তো দুইটা ভেক্টরের দিকটা কি? এ যদি যায় এদিকে, বি যাচ্ছে এদিকে, এ হচ্ছে এদিকে, বি হচ্ছে এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি না? তাহলে এ ক্রস বি, এই এ ক্রস বি এর মান কত? আলটিমেটলি তুমি কি লিখবা? এ বি সাইন কত? 180 ডিগ্রি না? তাহলে সাইন 180 ডিগ্রি এটার মান কত? সাইন 180 ডিগ্রি মান কত? এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইন 180 ডিগ্রি মান 0। ঠিক আছে, তাহলে এখানে দেখো আলটিমেটলি কি হলো? এ বি ইন্টু 0, যেটা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এ ইকুয়াল যদি মাইনাস বি হয় তাহলে এ ক্রস বি এর মান কত হবে? এ ক্রস বি এর মান হচ্ছে 0। অথবা তোমাকে যদি বলে যে এ ইকুয়াল মাইনাস বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? সেটা কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু এ ও বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, আর এ ক্রস বি এর মান কত হবে? 0। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী দেখো, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান একই হবে? কি বলছে? মান একই হবে। তার মানে তোমাকে বোঝাচ্ছে যে এ প্লাস বি ভেক্টর এদের যে মান ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি। এটা কখন হবে? এটা হবে হচ্ছে যখন এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। ঠিক আছে, মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো দুইটা ভেক্টর লম্ব হলে এ প্লাস বি এর মান ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ সর্বোচ্চ লব্ধি। এখানে দেখো এটা কিন্তু ম্যাক্স, এটা কিন্তু সর্বোচ্চ লব্ধি এবং এটা কিন্তু সর্বনিম্ন লব্ধি। তাহলে সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধি কখনো সমান হবে? যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আবার যখন দেখবা যে এ ক্রস বি এইটার মান ইকুয়াল এ ডট বি, এটার মান ইকুয়াল দেওয়া আছে, তখন আলফার মান হবে 45 ডিগ্রি। এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি দেখো এ ক্রস বি ইকুয়াল এ ডট বি, এটা তাহলে কি হবে? আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, পরবর্তী দেখো, একটি কণা
তোমাকে দেওয়া আছে এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থানান্তরিত হলে এর কর্ণের সরণ ভেক্টর কত, এটা আমরা প্রথমেই করছি। তাহলে সরণ ভেক্টর কীভাবে বের করবো, শেষ থেকে আদি বাদ দিতে হবে, তাই না? তাহলে সরণ ভেক্টর আর এটা সমান কী হবে, তো প্রথমে আমরা এক্স কোঅর্ডিনেট নিব, তাহলে দেখো 5 থেকে 3, শেষ থেকে আদি বিয়োগ করতে হবে। 5 - 3 মানে কত, 2, এক্সের জন্য কী পাবো আই। এবার দেখো 6 - 5, তাহলে কত পাইলা, 6 - 5 মানে কত হবে, 6 - 5 মানে হচ্ছে কত পাচ্ছে এখানে 1, তার মানে দেখো এখানে কত পাচ্ছ জে। তাহলে দেখো 7 - 7 মানে কি 0, তাহলে 2i + 7 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের এই যে সি নাম্বার অপশন দেওয়া আছে। ঠিক আছে, সরণ ভেক্টরটা এভাবে আমরা খুব ইজিলি বের করতে পারবো। এ থেকে বিতে গেছে, অনেক সময় তোমাকে দিবে আবার এফ এর মান দেওয়া থাকবে, বলবে যে কাজের মান কত, তখন তুমি এভাবে আর এর মান বের করবা, করে ডাব্লিউ = এফ ডট আর করে দিবা। ঠিক আছে, তোমাকে বলবে যে এফ একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের প্রয়োগে বস্তুটা এ থেকে বিতে গেছে, তাহলে কাজের মান কত, তাহলে এ থেকে বি এ যাওয়ার জন্য যে সরণ ভেক্টরটা আর এর মান পাইছো, এবার এফ এর সাথে গুণ করে দাও, তাহলে কাজের মানটা পেয়ে যাবা। ঠিক আছে, দুই ধাপে করতে হবে যদি এরকম দেওয়া থাকে। পরবর্তী দেখো 10 নিউটন এবং 10 নিউটন, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ। ঠিক আছে, যদি এরকম হয় দুইটা ভেক্টর সমান, তাহলে দুইটা বল কোনো বিন্দুতে একসাথে কত কোণে কাজ করলে এদের লব্ধির মান 10 নিউটন হবে। তার মানে দুইটা ভেক্টর অলরেডি সমান, তাহলে এই দুইটা ভেক্টর কত ডিগ্রি কোণে কাজ করলে এর লব্ধির মানটাও সমান হবে, লব্ধির মানটাও সমান হবে। তার মানে দেখো পি = কিউ, এবং এটার সমান কি লব্ধিও হবে কখন, যখন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এবার এটার উল্টাটাও কিন্তু শূন্য, এটাটাও কিন্তু উল্টাটাও কিন্তু সত্য। ঠিক আছে, তোমাকে বলে দিল যে পি = কিউ, অর্থাৎ দুইটা ভেক্টর সমান এবং মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হলে তাহলে লব্ধিটা কি হবে, লব্ধিটাও কিন্তু যে কোনো একটা ভেক্টরের সমান হবে। দুইভাবে প্রশ্ন আসতে পারে, তোমাকে বললো 10 এবং 10 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে লব্ধির মানটা কত, লব্ধির মানও 10ই হবে। ঠিক আছে, আবার যদি বলে দুইটা ভেক্টর সমান, লব্ধির মানটা যে কোনো একটা সমান, মানে তিনটা জিনিস আলটিমেট দুইটা ভেক্টর এবং তাদের লব্ধি তিনটাই সমান, তাহলে মধ্যবর্তী কোণ কিন্তু 120 ডিগ্রি, এভাবে কিন্তু দিতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভার্সিটি অ্যাডমিশনে প্রত্যেকটা ইউনিভার্সিটির আসছে, ঢাবি থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাডমিশনে এই প্রশ্নটা আসছে এই কনসেপ্ট থেকে, তো তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরে দেখো ভেক্টর এ বি সি এর মান দেওয়া আছে 4 3 5, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। তো এই কনসেপ্ট যখনই দিবে, দেখো এই দুইটা লব্ধি এটা সমান হচ্ছে। ঠিক আছে, কিভাবে সমান হচ্ছে ভাই, দেখো তো কখন সমান হচ্ছে, দেখো 4² + 3² এটা সমান কিন্তু 25²। ঠিক আছে, মনে আছে, r² = p² + q², কখন হবে, যখন পি ও কিউ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দুইটা ভেক্টর যখনই 90 ডিগ্রি বা সমকোণে থাকবে, তখন কি হয় বলতো, তখন r² = √p² + q²। দেখো 4² মানে কত, 16 + 9 25 এর সমান হচ্ছে না, 5²। তার মানে কি এই তিনটা মিলে কি সমকোণ তৈরি করতেছে, যেখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, এ ও বি এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, সেটা কত, π/2। তাহলে যখন এরকম থাকবে তিনটা ভেক্টর দেওয়া থাকবে, চেক করবা যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমরা দেখতে পারি এই যে 90 ডিগ্রি। ঠিক আছে, এভাবে চেক করতে হবে। পরবর্তী দেখো 4 একক এবং 8 একক এবং 4 একক মানে দুইটা সদিক রাশি, সদিক রাশি মানে ভেক্টর রাশি, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে রাশি দুইটির লব্ধির মান কত। দুইটা ভেক্টর ভিন্ন, এখানে কিন্তু এক না, ভিন্ন, তাহলে লব্ধির মান তোমাকে বের করতে হবে। ঠিক আছে, আর r² আমরা জানি কি p² + q², 8 এর পরিষ্কার মানে কত 64, p² q² 4 এর পরিষ্কার মানে কত 16 যোগ 2pq, 2p, p মানে হচ্ছে 8, q হচ্ছে 4 ইন্টু cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি মান কত, -1/2। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 64 আর 16 এটা যদি যোগ করে দাও তাহলে কত হচ্ছে, এখানে পাচ্ছ তুমি হচ্ছে 80। এই যে cos 120 ডিগ্রি মান কিন্তু -1/2, তাহলে -1/2 2 দিয়ে কাটা, তাহলে দেখো এখানে মাইনাস 4টা কত 32 তুমি পাইলা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি তুমি কি পাচ্ছ, এখান থেকে দেখো বাদ দিলে 8 থাকে 48। ঠিক আছে, তাহলে তোমার দেখো r এর মানটা কত আছে, √48, √48। তাহলে তুমি এখান থেকে দেখো 3 × 48 হয়, তাহলে তুমি √ দেখো 3, আচ্ছা এখান থেকে ঠিক আছে 16 × 3 এটাকে 48 লেখা যায়, তাহলে 16 এটা কি পূর্ণবর্গ সংখ্যা, 16কে রুট করলে কি 4 পাওয়া যায়, তাহলে √3 দেখো 4√3 যেটা দেওয়া আছে এ নাম্বারে, তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এইভাবে তোমাকে লব্ধি কিন্তু বের করতে দিতে পারে। ঠিক আছে, লব্ধি বের করতে দিতে পারে, তো ইম্পর্টেন্ট।
পরবর্তী প্রশ্ন দেখো, দুইটা ভেক্টর এ দেওয়া আছে, বি দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত? তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে ডট গুণনের কনসেপ্ট আছে, এ ডট বি, দুইটা ভেক্টরের ডট গুণ ইকুয়াল কত হবে? এ বি কস থিটা, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, ইন্টু কস থিটা। তো এখান থেকে আমরা থিটার মানটা বের করবো। দেখো থিটা এটা সমান কত হয়? এটা সমান হচ্ছে কজ ইনভার্স, উপরে হবে দুইটা ভেক্টরের ডট গুণ, নিচে হবে দুইটা ভেক্টরের মান, তাদের গুণফল, মানের গুণফল। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর আমরা কি এখান থেকে মান বসাই দেবো। দেখো কজ ইনভার্স, ডট গুণ করে দাও, তাহলে দেখো আয়ের সাথে আই গুণ করো, 3 ভাজা কত? 15। আই আছে, এখানে যে আছে, এখানে দেখো কে আছে, দেখো দুইটা কিন্তু মিল নাই, দুইটা কিন্তু অমিল, তাহলে জাস্ট এখানে 15 হবে। নিচে দেখো মান বসাবা, এর মান কত? এর মান দেখো রুট ওভার 3 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, তাই না? 9 যোগ 9 মানে কত? 18, ইন্টু এখানে বি এর ভ্যালুটা বসাও, তাহলে 5 এর পরিষ্কার 25, তার মানে কি রুট ওভার 50, রুট ওভার 50। ঠিক আছে, তাহলে এইটা আলটিমেটলি কি লেখা যায়? এটা কিভাবে লেখা যায়? দেখো তো, এটা কিন্তু এইভাবে লেখা যায়, কজ ইনভার্স 15 ডিভাইড বাই, দেখো এই যে 18কে কি লেখা যায়? 9 গুণ 18 না? 9 গুণ, তার মানে 3√2। আর এটা কি লেখা যায়? কি 5 5 5 25, তারপর দেখো 25, এখানে আর একটা ভাবে লেখা যাবে হচ্ছে 2√5। ঠিক আছে, না না 5√2, 25 যোগ হচ্ছে 25, এখানে পাবো হচ্ছে 5√2। ঠিক আছে, 25 গুণ 2, তাহলে 25 রুট করলে আমাদের 5 হবে। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পাচ্ছি 3 5 কত হচ্ছে? 15। তাহলে এই 15 দিয়ে 15কে কাটা, তাহলে তুমি পাইলা কি? উপরে দেখো তো, পাইলা হচ্ছে কজ ইনভার্স, উপরে 1 ডিভাইড বাই কত? নিচে পাইলা 2। দেখো 3 আর 5 গুণ করলে 15 হয়, 15 15 কাটা, √2 গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে কজ ইনভার্স হাফ মানে কত? কজ ইনভার্স হাফ মানে এখানে কজ কয় ডিগ্রি মান? হাফ। কজ 60 ডিগ্রি মান হাফ। তাহলে অ্যান্সারটা কত আছে? অ্যান্সারটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন দেখো, আই মাইনাস জে এবং আই প্লাস জে এর মধ্যবর্তী কোণ। সেম ভাবে আমরা করব, সেম ভাবে করব, তাই না? কস থিটা, এই কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে উপরে হবে এ ডট বি, দুইটা ভেক্টরের ডট গুণ, নিচে হচ্ছে এদের মান দিয়ে ভাগ, তাহলে ডট গুণ আই এবং জে, তাহলে আয়ের সাথে আই গুণ করলে কত থাকে? আয়ের সাথে আই গুণ করলে 1, প্লাসে মাইনাসে -1। দেখো উপরে কিন্তু আলটিমেটলি 0 হয়ে গেল, তাই না? দেখো কস থিটা এটা সমান 0, তার মানে থিটা সমান কত হবে? কজ ইনভার্স 0। কজ ইনভার্স 0 মানে কি? কজ কয় ডিগ্রি মান? 0, 90 ডিগ্রি মান 0, তার মানে 90 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত? π/2 বা হচ্ছে 90 ডিগ্রি, যা দেওয়া থাকবে সেটাই। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আই মাইনাস জে, আই প্লাস জে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আবার অনেক সময় এরকম প্রশ্ন তোমাকে দিবে, দেখো এ, এই এ সমান হচ্ছে 3i প্লাস হচ্ছে 4j, এবং বি, এই বি সমান তোমাকে দেওয়া আছে যে 2k, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এখানে কিন্তু এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। কেন বলো তো? দেখো আই জে এটা কিন্তু আমাদের এক্স ওয়াই তলে অবস্থান করছে, এবং 2k এটা কিন্তু আমাদের জেড তলে অবস্থান করছে, জেড অক্ষ বরাবর। এক্স ওয়াই তলের উপরে জেড কিন্তু লম্ব, এক্স ওয়াই তলের উপরে জেড লম্ব। যদি তোমাকে এরকম দেওয়া থাকে, এখানে যা দেওয়া আছে তার অনুপস্থিত যেটা, ওইটা দুইটার মধ্যবর্তী কোণ। দেখো আই এবং জে, অনুপস্থিত কে আছে? কে না, তাহলে এই যে কে, এটা কি হবে? এটার উপরে লম্ব। ঠিক আছে, আই যে আছে, তাহলে যেটা নাই সেটা কি হবে? এটার উপরে লম্ব। তার মানে কে, দুইটার মধ্যবর্তী কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী দেখো, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে 18, ভেক্টর গুণফল দেওয়া আছে 6√3। ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত? এরকম যদি দেওয়া থাকে, স্কেলার গুণফল মানে কি? এ ডট বি এর মান দেওয়া আছে, এবং ভেক্টর গুণফল মানে কি? তোমাকে এ ক্রস বি এর মান দেওয়া আছে। তাহলে এরকম দেওয়া থাকলে মধ্যবর্তী কোণ কেমন বের করবো? ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? এ উপরে হবে এ ক্রস বি এর মান, নিচে হবে হচ্ছে এ ডট বি এর মান। ঠিক আছে, তাহলে বসাও। ভেক্টর গুণফল মানে কি? 6√3 দেওয়া আছে, এবং এ ডট বি 6 দিয়ে এটা কাটলে 3 থাকে, এটা 3 কাটলা, তাহলে তোমার থাকলো দেখো কত? ট্যান থিটা এটা সমান কত? √3 ডিভাইড বাই 3, ভাগ করলে কত? 1/√3 থাকলো। ঠিক আছে, তাহলে থিটা সমান কত হবে? ট্যান ইনভার্স
1/√3, যেটার ভ্যালু কত 30 ডিগ্রি। অ্যান্সার কত হবে 30 ডিগ্রি। তো এইভাবে কিন্তু প্রশ্ন আসবে, এইভাবে মধ্যবর্তী কোণ নির্ণয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হলে, দুইটা ভেক্টর লম্ব হলে আমরা কি জানি যে এদের যে ডট গুণ এটা কত হবে, এটা 0 হবে, ঠিক আছে। দুইটা ভেক্টর লম্ব হলে ডট গুণ 0 হবে। তাহলে ডট গুণের মান বের করো, 2 আয়ের সাথে আই গুণ করো, এখানে 8 পাইলা। জে এর সহগ কত, এখানে a আর এখানে -2, তার মানে কি -2a। কে এর সাথে কে গুণ, তাহলে দেখো -2 ইকুয়াল কত হবে 0 হবে। ডট গুণ হবে 0 যদি দুইটা ভেক্টর লম্ব হয়। তাহলে দেখো এখানে 8 - 2 তার মানে কত 6, ঠিক আছে না। আর -2 পরে চলে গেল, তাহলে দেখো 6 ইকুয়াল কত 2a। অতএব a সমান কত, 2 দিয়ে ভাগ করলে কত থাকে 3 থাকে, তাহলে এর মান কত 3। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আসতে পারে, আসলে তোমরা ইজিলি করে ফেলতে পারবা, ঠিক আছে। পরবর্তী দেখো এখানে তোমাকে বলছে সমান্তরাল, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে কি করবা। তো দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি করব, দেখো a ইকুয়াল হচ্ছে a1i প্লাস b1j প্লাস c1k এবং b এটা সমান যদি হয় তোমাকে বলে যে হচ্ছে a2i প্লাস হচ্ছে b2j প্লাস হচ্ছে c2k। যদি সমান্তরাল হয়, যদি a ভেক্টর এবং b ভেক্টর যদি কি হয় সমান্তরাল হয়, সমান্তরাল হলে আমরা কি করব, আয়ের সহগ, জের সহগ, কে এর সহগ এদের অনুপাতটা সমান হবে। তাহলে দেখো এখানে আয়ের সহগ কত, এদের অনুপাত a1/a2 ইকুয়াল জে এর সহগের অনুপাত b1 ভাগ হচ্ছে b2 ইকুয়াল কে এর সহগের অনুপাত c1/c2। তো আমরা যে কোনো দুইটা নিয়ে আমরা এই সমাধান করব, ঠিক আছে। তাহলে যেহেতু তোমাকে সমান্তরাল হবে বলছে, তাহলে আয়ের সহগের অনুপাত, তাহলে আমরা আয়ের সহগের অনুপাত কি পাচ্ছি, দেখো তো 1, এখানে 1, এখানে কত আয়ের সহগ a, তাহলে 1/a ইকুয়াল জে এর সহগ কত -3 আছে এখানে, আর এখানে কত +6। যে কোনো দুইটা নিলে আলটিমেটলি হয়ে যাবে, যেহেতু অজানাটা a চলে আসছে। তাহলে দেখো -3 ভাগে মানে কত 1/a ইকুয়াল দেখো এখানে কি -3/a মানে কত হচ্ছে -1/2, আলটিমেটলি চলে আসছে। তাহলে এর মানটা কিন্তু -2, দেখো এর মানটা কি চলে আসছে, এর মানটা -2 চলে আসছে। তো এটাই আলটিমেটলি আমাদের অ্যান্সার, এটাই আলটিমেটলি অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে আমরা লম্ব হলে এবং সমান্তরাল হলে মানগুলো, অজানা রাশির মান বের করব, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো ভেক্টরের উপরে অভিলম্ব ভেক্টর কোনটা, দুইটা ভেক্টরের উপর অভিলম্ব, দুইটা ভেক্টরের উপর অভিলম্ব, তার মানে তোমাকে বলছে কি a ক্রস b এর মানটা বের করতে হবে, ঠিক আছে। ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর তার মানে কি লম্ব ভেক্টর মানে কি a ক্রস b। যদি তোমাকে বলতো উপর লম্ব দিকে একক ভেক্টর, তোমাকে যদি বলতো লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর, এটা যদি বলতো তাহলে আমরা এটা সমান বের করতাম। প্রথমে দুইটা ভেক্টরের ক্রস গুণ বের করব, ঠিক আছে, ক্রস গুণ, এরপরে তার ক্রস গুণের মান দিয়ে ভাগ করে দেব, দুইটা ভেক্টরের ক্রস গুণ তার মান দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। কিন্তু ভুল হয়েছে, প্রথমে দুইটা ভেক্টরের ক্রস গুণ বের করব, তারপর তার মান দিয়ে ভাগ করলে ওই দুইটা ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর পাবো, ঠিক আছে। কিন্তু তোমাকে বলছে দুইটা ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর, এটা কিন্তু একক ভেক্টর বলে নাই। তাহলে এইটা বললে আমরা কি করব, জাস্ট a ক্রস b মানটা বের করব, ঠিক আছে। তাহলে a ক্রস b এর মানটা আমরা বের করে ফেলি, চলো a ক্রস b এটা কেমনে বের করব। আমরা প্রথমে কাজ কি হবে, i j এবং k নিয়ে নিব, পর্যায়ক্রমে হবে a নিব তারপর b নিব। তাহলে দেখো i এর সহগ 3, j এর সহগ কত 1, k এর সহগ কত 2, নিচে b এর সহগ দেখো b তে 2 আছে, সেটা মাইনাস হবে না প্লাস হবে, এটা ঝামেলা হয়ে গেল। যাই হোক এটা মেবি প্লাসই হবে, ঠিক আছে, এটা প্লাসই হবে। তাহলে 2, এটা 4। তাহলে এবার আমরা ক্রস গুণ করে ফেলবো, দেখো প্রথমে কি i, তাহলে যদি i নেই তাহলে এই i এর সারি এবং কলাম বদলে 4, 2 দুগুণে 4, তাহলে 4 - 4, দেখো 4 - 4 এটা 0 হয়ে গেল। j এর জন্য কি হবে, এখানে মাইনাস চলে আসবে, j 4 × 4, সেখানে কি ভুল আছে নাকি, মান তো মিলে না, 4 - 4 0, কিন্তু এখানে 8i হবে, ঠিক আছে 8i হবে। এটা কোথাও ভুল আছে নাকি, চিহ্নে হয়তো কোথাও ভুল হতে পারে। 2 দুগুণে 4, এই প্রশ্নটা বলতো টাইপিং ভুল আছে, এই প্রশ্নটা টাইপ ভুল আছে, জাস্ট আমরা ক্রস গুণ করব, ঠিক আছে। ক্রস গুণ করে যেটা পাবো, ওইটা হবে অভিলম্ব ভেক্টর a ক্রস b বের করবা, তোমাদের এটা হোমওয়ার্ক হবে, a ক্রস b বের করবা, ঠিক আছে। যেহেতু এইটা ভুল আছে, এটা মানের ভুল আছে। পরবর্তী প্রশ্ন দেখো, b দেওয়া আছে, বলছে এটার বিন্দুতে ডাইভারজেন্স বের করো। এটা কি ডাইভারজেন্স,
ডাইভারজেন্স, ঠিক আছে, ডাইভারজেন্স বের করো। তাহলে ডাইভারজেন্স কীভাবে বের করো? প্রথমে দেখো আয়ের সহগকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করবা, জের সহগকে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করবা, কে এর সহগকে জেড দিয়ে ডিফারেন্সিয়েট করবা, এটাই শেষ, ঠিক আছে। তাহলে দেখো ন্যাবলা বি, এটার কাজ কী হবে? এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেবে, এটাকে এক্স এর সাপেক্ষে, এটাকে ওয়াই এর সাপেক্ষে, এটাকে জেড এর সাপেক্ষে। দেখো প্রথমটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ কী থাকবে? 2xi 2xy প্লাস এখানে দেখো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কী থাকে? 2yz। এখানে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2zx। এবার তোমার কাজ কী হবে? এই বিন্দুগুলো বসানো, 1 1 0 বিন্দুতে বসানো, 1 1 0 বিন্দুতে। তার মানে কি বলো তো? এখানে এক্স এর মান 1 বসাবো, ওয়াই এর মান 1, জেড এর মান 0। তার মানে দেখো ন্যাবলা ইন ডট ভি ইকুয়াল টু কত? 1 1। তাহলে দেখো এটা কি 2 হচ্ছে, 1 × 1 প্লাস 2 × 1 × 0 প্লাস দেখো 2 × 1 × 0। তার মানে এটা অ্যান্সার শুধুমাত্র 2 হবে, বি নাম্বার, ঠিক আছে। তো এইভাবে আমরা ডাইভারজেন্সটা বের করবো, ঠিক আছে। ডাইভারজেন্স বের করবো, ডাইভারজেন্স বের করবো কি? আয়ের সহগকে এক্স দ্বারা অন্তরীকরণ, ঠিক আছে। এটা কি করবো? ডেল এক্স। আচ্ছা দেখো এটাকে আমরা কি করব? এই পার্টটাকে ডেল বাই ডেল এক্স করবো, এই পার্টটাকে ডেল বাই ডেল ওয়াই দিয়ে অন্তরীকরণ করবো, এই পার্টটাকে ডেল বাই ডেল জেড দিয়ে অন্তরীকরণ করবো, শেষ কাহিনী। এখানে আমরা দেখো অবস্থান ভেক্টর ডাইভারজেন্স। অবস্থান ভেক্টর নর্মালি আমরা কিভাবে প্রকাশ করব? আর এটা সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে। তাহলে দেখো যদি তুমি এটা ডাইভারজেন্স বের করতে চাও, নেবলা ইন্টু নেবলা ডট আর। তাহলে দেখো এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ তাহলে কি থাকে? 1 থাকে। জেড সহগকে ওয়াই দ্বারা অন্তরীকরণ তাহলে কি থাকছে? ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 থাকে। জেড কে সহগকে জেড দ্বারা, তাহলে এটা 1, তাহলে মানে দেখো 3। তাহলে অবস্থান ভেক্টর ডাইভারজেন্স কত হবে? সেটা হবে 3 হবে। এটা ইম্পর্টেন্ট। এবার দেখো ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে এটা কি হবে? সলিনয়েডাল হবে। তার মানে কি ডাইভারজেন্স অফ এ এটা যদি 0 হয় তাহলে আমরা কি পাবো? সলিনয়েডাল পাবো। এবং কার্ল যদি দুইটা ভেক্টরে দেখো কার্ল মানে কি? নেবলার সাথে এই যে নেবলা ক্রস এ যদি এটা 0 হয় তাহলে এটা কি হবে? অঘূর্ণনশীল হবে, ঠিক আছে, অঘূর্ণনশীল হবে। ওকে, তো এই বিষয়গুলো মনে রাখতে হবে।